দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় কোমেন। দিনভর উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় হওয়া, গাছ চাপায় ৩ জনের মৃত্যু। খুব দ্রুতই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন কার্যকর হবে বললেন প্রধানমন্ত্রী। এ নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ। শুক্রবার রাতে কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ সেই নবজাতকের কাছে ঢাকা মেডিকেলে আনা হয়েছে মা নাজমা বেগমকে। মূল আসামিরা ধরা না পড়ায় হতাশ শিশুটির বাবা। এবং প্রাকৃতিক বিপর্যয় সহ মানব সৃষ্ট প্রতিকূল পরিবেশের কারণেই কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। সরকারকে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবিতে রাজধানীতে র্যালি। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন আরো দুর্বল হয়ে রাতেই চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। ঝড়ো হাওয়ায় সেন্ট মার্টিন, ভোলা, পটুয়াখালীতে ৩ জন নিহত ও আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটি। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালীর উপকূলীয় এলাকা কুয়াকাটায় দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হলেও বিকেল থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ ফুট বৃদ্ধি পায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয় সাগরে থাকা সব মাছ ধরা ট্রলার। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় উপকূলীয় এলাকার মানুষদের। কোমেনের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রাম ও আশপাশের উপজেলাগুলোতে ২২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। প্রস্তুত রাখা হয় শতাধিক মেডিকেল টিমও। বন্দরে ৩ নম্বর রেড অ্যালার্টের কারণে জেটি থেকে পণ্য খালাস সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্ণফুলী নদীর ঘাটে থাকা লাইটারের জাহাজগুলো তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সরিয়ে নেওয়া হয়। ১০০ মেট্রিক টন চাল এবং ৩ লক্ষ টাকা আমাদের এখন বরাদ্দ আছে এবং আমাদের চাহিদার ভিত্তিতে যে চাহিদা আমরা দেব, সরকার সেই পরিমাণ চাহিদা অনুযায়ী আমাদের ত্রাণ সহায়তা দিবে। আমাদের পোর্টে যে জেটিতে যে পণ্যের ওঠানামা, এটার জন্য আমাদের যে কি গ্যান্ট্রি ক্রেন অথবা মোবাইল ক্রেন, আমাদের যে সমস্ত সফিস্টিকেটেড ক্রেন আছে, সেগুলো নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সেগুলোর অপারেশন ৭ নম্বর হওয়ার পর বন্ধ রেখেছি। ভোলার চরকুকরি-মুকরি, মনপুরা, লালমোহনে সারাদিনই দমকা হওয়া সহ থেমে থেমে বৃষ্টি হয়। বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া খারাপ থাকায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে বারবার মাইকিং করা হয়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীতেও মাঝারি বৃষ্টিপাত হয়। ঝড়ের প্রস্তুতির কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা উপকূলের চরাঞ্চলে স্থানীয়দের আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য মাইকিং করেন। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সতর্কতার জন্য এসব এলাকায় বাজানো হয় সাইরেন। বিভিন্ন জায়গায় তোলা হয় ৭ নম্বর সতর্ক সংকেতের পতাকা। পরিস্থিতি ভয়াবহ খারাপ হইতেছে, তখন আমরা নামি বাড়ি বাড়ি যাই, আমরা ওদেরকে আপনার আশ্রয় কেন্দ্রের দিকে আমরা নিয়ে আসুন। অনেকে গরু মহিষ আমরা কাছে নিয়ে আসছে, আর অনেক মহিষ গরু এখনো বিচ্ছিন্ন অবস্থা আছে। ঘূর্ণিঝড়ের আঘাত থেকে নিরাপদে সরে আসতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়ার, বয়ারচর, নলের চর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাইকিং ও সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করে স্থানীয় প্রশাসন। এছাড়া হাতিয়ার নলাচিরা ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে সেখানকার 4টি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ১০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। ঘূর্ণিঝড় আতঙ্কে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উপজেলাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। এছাড়া বিআইডব্লিউটি এর নির্দেশে বরিশাল, চাঁদপুর ও মাদারীপুর সহ উপকূলীয় এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। বন্ধ ঘোষণা করা হয় উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাসমিন আফরোজ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃহস্পতিবার সারাদিনই কক্সবাজারের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে জেলা প্রশাসন থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন কমল দে।
গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া কোমেনের প্রভাবে পর্যটন নগরী কক্সবাজার অনেকটা বিপর্যস্ত। টানা বর্ষণের পাশাপাশি সাগর উত্তাল থাকায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। সাগরের বড় বড় ঢেউ আসছে পড়ছে উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকা টেকনাফ, সেন্ট মার্টিন, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়ার নিচু এলাকাগুলো হাঁটু পানিতে তলিয়ে আছে। এদিকে প্রাণহানি এড়াতে নিচু এলাকার বাসিন্দাদের ফায়ার সার্ভিসের সহায়তায় সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। উপকূলবর্তী বিভিন্ন জায়গা থেকে আনুমানিক প্রায় 100 জনের মতো আমরা কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিয়েছি। দ্রুত ত্রাণ সরবরাহ করা হয়, সকল ইউনো সাহেবদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং একটি করে টিম গঠন করা হয়েছে, রেস্কিউ টিম। প্রশাসনের পক্ষ থেকেও শুকনো খাবার এবং পানীয় জলের মজুদ গড়ে তুলছে, যাতে করে প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করতে পারি। তবে যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই পায়নি তারা আশ্রয় নিয়েছে রাস্তার পাশের হোটেল, মোটরের নিচে। জোয়ার পানি যখন বাড়ি গেছে আমরা সব বাড়ি ঘর কুয়াশা হয়ে সব এখানে চলে আসি। মাইক দিয়ে পাবলিসিটি করছে, সব আমরা চলে আসি। জোয়ার পানি আছে, আবার চলে আসি। বহু ভালো বাচ্চা আসছিল, এখানে স্কুলে এসে আমরা আশ্রয় নিয়েছি। জোর বৃষ্টি যখন বাড়ি যাচ্ছে তখন আমরা এখন কি করছি, আমরা বাল বাচ্চা নিয়ে স্কুলে আশ্রয় নিছি। পানি উঠে ঘরে বাড়িয়ে তখন আর তাকে না পারি আশ্রয় কেন্দ্র গিয়ে জায়গা না পাই, মানে আর এখন রাস্তার মধ্যে জায়গা লাগি। এদিকে দুর্ঘটনা এড়াতে গত দুদিন ধরে সৈকত এলাকায় পর্যটকদের আসতে দেয়নি লাইফগার্ডের কর্মীরা। গত 4 দিন আগে গভীর বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ, আর দুদিন পর এটি নিম্নচাপের রূপ নেয়। বুধবার রাত 11টার দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়। এরপর এর নামকরণ করা হয় কোমেন। মূলত থাইল্যান্ডের দেওয়া নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ সাগর উত্তাল যেমন থাকবে তেমনি থাকবে ঝোড়ো হাওয়া ও দমকা বাতাস। কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম গত রাতে সবশেষ সংবাদ সম্মেলনে জানান, 5-6 ঘন্টা সময় নিয়ে ঘূর্ণিঝড়টি ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। 7 নম্বর সতর্ক সংকেত এবং 5 নম্বর বিপদ সংকেত এবং 5 নম্বর বিপদ সংকেত এখনো বলবৎ আছে। যদি এই সাইক্লোনটা ইন্টেন্সিটি বেশি থাকতো তাহলে এর প্রভাবে অনেক বৃষ্টি হতো, কিন্তু এই সাইক্লোনটা অনেকক্ষণ সাগরের ভিতর বৃষ্টি হওয়ায় সাইক্লোনটা সাগরের মধ্যে কিছুটা দুর্বল হয়ে উপকূল অতিক্রম করছে। এই সিজনে সাধারণভাবে কোনো সাইক্লোন হয় না, এক্সেপশনালি এই সাইক্লোনটা এই বছর হয়েছে। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর ধানমন্ডির ঈদগাহ মসজিদের ইমামের ঘর থেকে খাদেমের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্য 3 খাদেমকে। এবং বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও মিরপুরের শেষ টেস্টের প্রথম দিন শেষে 8 উইকেটে 246 রান বাংলাদেশে। 13তম বোলার হিসেবে 400 উইকেটের ক্লাবে স্টে। প্রশাসনের কর্মকর্তাদের নতুন পে স্কেল নিয়ে চিন্তিত না হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, খুব দ্রুতই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। গতরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। সরকারের সব অর্জনে প্রশাসনের কর্মকর্তাদের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জনগণের সেবক হয়ে কাজ করতে তাদের নির্দেশ দেন। সেটা বাস্তবায়ন করা হবে। একটু সময় নিচ্ছি, সময় নেওয়াতে কিন্তু ক্ষতি হবে না, বরং এটাকে বলতে পারেন যে ফোর্স সেভিংস হচ্ছে আপনাদের। একসাথে অনেক দিনের টাকা হাতে পেলে সেটা কাজেই লাগবে, কাজে এতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তবে খুব দ্রুত আমরা এটা বাস্তবায়ন করে দেব। এবং আমরা বেতন যেভাবে বাড়াচ্ছি, 2009 এসেও বাড়িয়েছি এবং এবারও যেভাবে বাড়াচ্ছি, যাতে একটা মানুষ সৎভাবে জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই বেতন ভাতা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখেই বৃদ্ধি করে দিচ্ছি। কাজে আমার মনে হয় এ ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই, সময় মতো সবই কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাশকতায় নিহতদের পরিবার, আহত এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বলেন, জনগণের আর কোনো ক্ষতি বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশ জুড়ে নাশকতা চালিয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে দেশ জুড়ে চালানো হয় ব্যাপক নাশকতা। পেট্রোল বোমায় পুড়ে মারা যান শতাধিক মানুষ, আহত হন আরো অনেকে, পুড়িয়ে দেয়া হয় শত শত যানবাহন।
পরে এসব নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো 215 জনকে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড অনুদানের অর্থ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তিনি এবং তার সরকার। স্পষ্ট জানিয়ে দেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশাল্লাহ আমরা করব, তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে, আমরা তা নেব এবং তাদের শাস্তি, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। কাজে ভবিষ্যতের জন্য মানুষকে এইভাবে ক্ষতিগ্রস্ত করবার সাহস না পায় সেই ধরনের শাস্তি ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে এবং তা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের অবরোধ নাশকতার ঘটনায় দেশের সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু তারা দেশকে ধ্বংস করতে পারেনি। যে ক্ষতি আপনাদের হয়েছে সে ক্ষতি পূরণ করা এটা সম্ভব নয়। তারপরেও আমাদের সবসময় একটা চেষ্টা রয়েছে জনগণের পাশে দাঁড়ানো, কারণ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যেয়ে মানুষের এত বড় ক্ষতি কখনো কেউ করতে পারে এটা কল্পনা করাও যায় না। স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে, এটাই তো মানুষের কামনা। আর সেখানে যদি এইভাবে মানুষের ক্ষতি করা হয় সেটা আমরা কখনো বরদাস্ত করব না। নাশকতায় নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্ত মোট 994 জনকে এ পর্যন্ত 4 দফায় 33 কোটি টাকারও বেশি অনুদান দেয়া হলো সরকারের পক্ষ থেকে। জনগণকে পুড়িয়ে মারা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে ক্ষণ গণনা। শুক্রবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাবে বাংলাদেশ ও ভারতের মানচিত্র, আর থাকবে না ছিটমহল নামের কোনো জনপদ। বহু প্রতীক্ষিত সেই দিন, সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলছে নানা প্রস্তুতিও। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন তাফসির বাবু। এক দেশের ভেতর আরেক দেশের ভূখণ্ড, কেতাবি নাম ছিটমহল। স্বাধীন হয়েও পরাধীনতার শৃঙ্খল, দুঃখ, দুর্দশা আর লাঞ্ছনাই হলো এই জীবনের নিয়তি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান মুহূর্ত ঘনিয়ে এসেছে। বাড়িতে বাড়িতে উঠছে স্বাধীন বাংলার পতাকা। অধরা মুক্তির স্বাদ আস্বাদনে চলছে উৎসবের প্রস্তুতি। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। হাট বাজার যা করছি, কাপড় চোপড় যা বাংলাদেশ থাকিয়ে, তা আমার এখন বাংলাদেশ হলে এখন তো আমার আরো সুবিধা হলো। আমরা কি জন্য আমরা সিট ছাড়ি এবার ভারতে চলে যাব। দীর্ঘ 68 বছর ছিটমহলে কোনো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ অবকাঠামো গড়ে ওঠেনি। নেই বিদ্যুৎ, নেই আধুনিক জীবনের নিশ্চয়তা। বাংলাদেশ হলে আমার সুবিধা, রাস্তা হবে, হয়তো স্কুল হবে। মিথ্যা আশ্রয় আমাদেরকে চিকিৎসা নিতে হয়তো, তো সুযোগ সুবিধা ভালো একটা হইতো না। এখন যেহেতু বাংলাদেশ হইতেছে, এখন আমাদের চিকিৎসার সুযোগ সুবিধা ভালো হবে। ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে কেউ আসছেন না, তবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন 979 জন। বাপদাদার 14 গোষ্ঠী এখানেই ছিল, আবার হঠাৎ করে আবার সবাই সারি আমরা ভারতে কি করে যাই। যারা ভারতে যেতে চায় তারা ভারত যাবে, যারা বাংলাদেশে থাকতে চায় তারা বাংলাদেশে থাকবে। ওই অপশনে আমি ভারতে যাব। ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের 68 বছরের বঞ্চনার জায়গা থেকে আমরা যখন মুক্তি হচ্ছে 68 বছর পরে, এই খুশিটা আমাদের অত্যন্ত বড় খুশি যে আমরা দীর্ঘদিন অন্ধকার থেকে আমরা আলোর মধ্যে। 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডে মিশে যাবে। আমরাও নিজেদের নাগরিকত্ব পাচ্ছি, আমরা দেশ পাচ্ছি। সেই জন্য আমরা 12টা 1 মিনিটে আমরা 68টা করে মোমবাতি প্রতীক হিসাবে একসঙ্গে জ্বালাই দিব। 1947 সালে ব্রিটিশ আইনজীবী র্যাডক্লিফ তার কলমের খোঁচায় ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মধ্যে যে মানচিত্র এঁকেছিলেন, সে মানচিত্রের মধ্যে রেখে যায় কিছু মানবিক দুর্দশা। দীর্ঘ 68 বছর পর এখন ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি কিংবা বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় ছিটমহলগুলোর মানুষগুলো নিজেদের আত্মপরিচয় পেতে যাচ্ছেন। আর এর মাধ্যমেই দীর্ঘ 68 বছর পর ছিটমহল বিনিময়ের মাধ্যমে তাদের সেই দুঃখ দুর্দশার অবসান হতে যাচ্ছে। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহল থেকে তাফসির বাবু, সময় সংবাদ। অবশেষে 8 দিন পর মায়ের সান্নিধ্যে চিকিৎসা হবে মাগুরায় ছাত্রলীগের গুলিতে মারাত্মকভাবে জখম হওয়া নবজাতকের। মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় সেই নবজাতক। মাগুরা সদর হাসপাতাল থেকে নাজমা বেগমকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে এখনো মূল আসামি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নবজাতকের বাবা।
23 জুলাই বৃহস্পতিবার মাগুরা দুয়ারপাড়ায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ নাজমা বেগমকে বৃহস্পতিবার রাতে আনা হয় ঢাকা মেডিকেলে। তার চিকিৎসার পাশাপাশি গুলিবিদ্ধ নবজাতকের পাশে মায়ের সঙ্গ নিশ্চিত করতেই আনা হয় নাজমাকে। চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার থেকে মা মেয়েকে একসাথে চিকিৎসা দেওয়া হবে। আমি অঙ্কলে আমার মা নেই, তার সন্তান নষ্ট হয়ে যায়, সে যদি তার জীবন চলে যায় তাহলে এর মতো নিতে পারি না, তাই আমি সরকার মায়ের সাথে মাগুরা থেকে ছুটে এসেছেন নবজাতকের বাবাও। মূল আসামিরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি সন্তানের সুচিকিৎসা নিশ্চিত করতে সবার সহায়তা চেয়েছেন তিনি। প্রশাসনিক কায়দায় ভয়ভীতি দেখানো হচ্ছে, আমি বলে আপনাদের মাধ্যমে জনগণের মাধ্যমে বিচার চাই, এর সূক্ষ্ম বিচার চাই। চিকিৎসা করার মতন টপিক নেই, বুঝছেন, আমি খুব ছোট দোকানদার, গরিব মানুষ। এদিকে বুকের দুধ ও মায়ের সাহচর্যে শিশুটির দ্রুত আরোগ্য লাভে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন চিকিৎসক। রোগীকে আমরা 212 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি, ওখানে চিকিৎসা হবে। বাচ্চাটা যেন রোগীর মায়ের ব্রেস্ট ফিড করতে পারে আর কি, মায়ের দুধটা যেন পায়, এটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে বাচ্চাটা মায়ের দুধ পাবে। মেডিকেল বোর্ডের মাধ্যমে দুজনকেই একসাথে চিকিৎসার পরিকল্পনার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির ঈদগাহ মসজিদে ইমামের কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক খাদেমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে ইমামের কক্ষে দানের টাকা থাকায় সেগুলো চুরি বা লুট করতে আসা দুর্বৃত্তরা দুলাল গাজী নামে ওই খাদেমকে হত্যা করেছে। দুলাল গাজীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অন্য 3 খাদেমকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। নিহত দুলালের মরদেহ ধানমন্ডি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হবে। আমরা ধারণা করছি এরকম যে হয়তোবা উনি এখানে জুতা চুরি হয় বা ইমাম সাহেব এখানে যে কালেকশন হয় সেটা ইমাম সাহেবের রুমে রাখেন, তো এগুলো নেওয়ার জন্য হয়তো কেউ এসছে, হয়তো তারা দেখে ফেলেছে, উনি দেখে ফেলেছে, তারপরে হয়তো তাদেরকে চেঞ্জ করেছে, তো ওই পর্যায়ে ঘটনা হতে পারে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবনের পুকুরে পোনা অবমুক্তকরণ করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল বিকেলে বঙ্গভবনে এক অনুষ্ঠানে কর্মসূচি পালন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ও প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চলতি বছরের 28 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে শীর্ষক স্লোগান ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছে মৎস্য বিভাগ। প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেয়া এবং সুনির্দিষ্ট দায়িত্বের বাইরে এসেও নাগরিক সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়েও নাগরিকদের অতিরিক্ত সেবা দেওয়ার জন্য উদ্বোধনী দিনে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে 3 দিনের ডিসি সম্মেলনে মোট 22টি অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সামনে তুলে ধরা হয় 5 শতাধিক প্রস্তাব। সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে দেশের সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দিতে নির্দেশনা দেন আইনমন্ত্রী। এদিকে নদীর সীমানা নির্ধারণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর জোর দেন তথ্যমন্ত্রী। প্রশাসনকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, অপরদিকে তথ্য সন্ত্রাস রুখে দিতে হবে। শুধু ঢাকা শহরেই নয়, বাংলাদেশের সকল নদী সীমানা চিহ্নিত করার জন্য আমরা বলেছি। মামলা জট কমানোর জন্য অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, সেটাকে মানুষকে উৎসাহিত করার জন্য তৎপর হন, সেই জন্য তাদেরকে অনুরোধ করলাম। সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জেলা প্রশাসনের নির্ধারিত দায়িত্বের বাইরে এসেও নাগরিক সেবা দানে কাজ করতে সম্মেলনের উদ্বোধনী দিনেই জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি কর্মকর্তা হিসাবে না, নাগরিক হিসাবে সেই দায়িত্ব নিয়ে আপনারা বিয়ন্ড দি বক্স আপনারা কাজ করবেন। আপনি মোবাইল কোড করবেন, আপনি ভূমি রাজস্ব সংগ্রহ করবেন, এগুলি তো করবেনই।
এর বাইরে গিয়েও কাজ করবেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ডিসিদেরকে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করেন, এটা রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাই না, এটা ডিভলিউশন। আর যদি স্থানীয় পর্যায়ের অফিসগুলোকে আরো ক্ষমতা প্রদান করেন, দায়িত্ব দেন, সেটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন। এটা তিনি গুরুত্ব দিয়েছেন। তবে 3 দিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের কাছে জেলা প্রশাসকরা কোনো উদ্বেগ বা রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেননি বলে জানান তিনি। পেশাগত বা পার্টিকুলার কোনো সার্ভিস বা কোনো বিষয়ে কোনো প্রস্তাব কেউ উত্থাপন করে নাই। সম্মেলনের সব প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়মিত মনিটরিং করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুধু মোবাইল সংযোগই নয়, অচিরেই দেশের প্রান্তিক পর্যায়েও ইন্টারনেট সেবা সম্প্রসারিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করে এমন অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রান্তিক মানুষদের আধুনিক জীবন মানে উন্নীত করতে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। আর সেজন্য টেলিযোগাযোগ সেবার পরিধি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আগামীতে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও চেয়েছেন সজীব ওয়াজেদ জয়। এই মোবাইল ফোনের কিন্তু একটা মনোপলি ছিল, সেটি ভেঙে বর্তমান সরকারের সময় কিন্তু আমরা দেখছি যে মোবাইল ফোন 1200 থেকে 1300 টাকার মধ্যে মানুষ কিন্তু কিনতে পারছে এবং আমরা 99% এলাকায় আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগের আওতায় নিয়ে আসতে পেরেছি। তথ্যর যে সেবা দেব মানুষের কাছে, সে সেবাটির রাস্তা হচ্ছে যোগাযোগ, টেলিযোগাযোগ। এখানে আমাদের উদ্দেশ্য দেশের মানুষের কাছে সেবা পৌঁছিয়ে দেওয়ার, দেশের মানুষের টেলিযোগাযোগ সুবিধা, তার খরচ কমানো, কভারেজ বাড়ানো, যাতে প্রতিটি মানুষ, এখন আমরা যেহেতু মোবাইল সেক্টরে, ফোন সেক্টর, টেলিফোন সেক্টরে আমরা প্রায় 100% কভারেজে পৌঁছে গেছি, এখন আমি ইন্টারনেটের ক্ষেত্রেও সেই কাজটি করতে চাই। এই অবৈধ ভিওআইপি ব্যবসা আমরা অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি, তবে আমার উদ্দেশ্য এটা সম্পূর্ণ বন্ধ করা। নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী সমন্বিত পদক্ষেপের পাশাপাশি নগর সরকার গঠনের প্রয়োজনীয়তা, চলতি বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেয়া সহ হকার উচ্ছেদে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2015-16 সালের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চলতি বছর দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 2085,32,00,00,000 টাকা বাজেট ঘোষণা করেন তিনি। আমরা হয়তো রাজস্ব বাড়ালাম, কিন্তু সেটা আমার নাগরিকের উপরে চাপের সৃষ্টি করুক, নাগরিকের ভোগান্তির সৃষ্টি করুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। ঢাকা শহরের মেট্রোপলিটন গভর্নমেন্ট অত্যন্ত চমৎকার একটা সমাধান হতে পারে, সন্দেহ নাই, কিন্তু সেখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আমার নিজের কর্তৃত্বের ভিতরে যে কাজগুলো রয়েছে সেটাকে আমরা আগে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই এবং এই সেবাগুলোকে একেবারে প্রপার করতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী নৌকা ডুবে নিহত হয়েছেন 3 জন, আহত হন আরো 30 জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আরুয়াইল ইউনিয়নের দুবাজাইল থেকে শতাধিক যাত্রী নিয়ে অরুয়াইল বাজারে যাওয়ার সময় ছেত্রা নদীতে বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অনেকে সাঁতরে উপরে উঠে আসে, তবে প্রবল ঢেউ ও স্রোতের কারণে 3 জন ঘটনাস্থলে মারা যান। এখনো 5 জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিহতের প্রত্যেকের পরিবারকে 5,000 করে টাকা দিয়েছে উপজেলা প্রশাসন। মানে 100-150 জন যাত্রী নিয়ে একটি নৌকা উরুয়াইল বাজারে যাচ্ছিল দুবাজাইল থেকে। আপনার তিতাস নদীর একটা শাখা নদী হলো ছেত্রা নদী, ওইখানে পৌঁছার পর সকাল 9:09 সময় প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। আশেপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে এসে নিজ উদ্যোগে সবাই ঝাঁপিয়ে পড়ে এভাবে উদ্ধার কাজ করা হয়। 3টা লাশ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, 2-4-5 জন নিখোঁজ আছে, আর 20-40 জন লোক আহত আছে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে আমরা 5,000 টাকা করে প্রতি লাশে সৎকারের জন্য দেওয়া হয়েছে।
অনুপ্রবেশ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের মেঘালয় রাজ্যের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন মোট 11 জন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য রেকর্ড করা হয়। এদের মধ্যে 6 জন চিকিৎসক এবং বাকিরা পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে। আগামী 19 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে শিলং থেকে আরো জানিয়েছে মানস দাস। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট KML নংব্রির আদালতে হাজির করা হয়। আসলে আজকে থেকে সালাউদ্দিন আহমেদের যে ফরেনার্স অ্যাক্টের যেটা কেস আছে ভারতবর্ষে অনুপ্রবেশ করার, সেই কেসে 11 জন উইটনেসের শুনানি আরম্ভ হয় আজকে। 11 জন সাক্ষী, তার মধ্যে 6 জন হচ্ছেন ডাক্তার এবং বাকিরা পুলিশ। এর মধ্যে আজকে মেঘালয়ের একজন পুলিশ কনস্টেবল হাজির হন কোর্টে এবং তিনি ওনার জবান দেন। সেটা অবশ্য কোর্টের ভেতরে হয়েছে, কি বলেছেন সেটা আমাদের জানা নেই। তো আজ থেকে সালাউদ্দিন আহমেদের কেসের কানেকশনে উইটনেসদের, সাক্ষীদের জেরা করা শুরু হয়েছে এবং আমি আবারও বলছি যে 11 জন সাক্ষী সাব্যস্ত করা হয়েছে এখানে। এর মধ্যে 6 জন ডাক্তার যেরকম আমি বলেছি এবং বাকি সব পুলিশ। তো আমাদেরকে এখানকার যে প্রসিকিউশন উকিল, যে সরকারের তরফের যে উকিল বলেছেন যে এখন সালাউদ্দিন সাহেবকে নিজেই প্রমাণ করতে হবে যে উনি বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কিনা এবং আগামী 19 আগস্ট কোর্টে আবার শুনানি দিন ধার্য করা হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী সদ্য প্রয়াত এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও শামীমুর রহমান। প্রায় আধা ঘন্টা অবস্থান শেষে হাইকমিশন থেকে বেরিয়ে গণমাধ্যমকে রিপন বলেন, খ্যাতনামা বিজ্ঞানীর মহাপ্রয়াণে বিএনপি শোকাহত। দলের পক্ষ থেকে তিনি ভারতের জনগণের প্রতিও সহমর্মিতা জানান। বন ও বন্য প্রাণী রক্ষায় রাজধানীতে আয়োজন করা হয়েছে র্যালি সমাবেশ এবং শোভাযাত্রা। এসব আয়োজনে শোভা পায় বাঘ এবং বন রক্ষায় করণীয় নিয়ে রঙিন ব্যানার আর প্লেকার্ড। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয় র্যালি। এতে অংশ নেয় বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি দপ্তর, এনজিও ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা বলছেন, প্রাকৃতিক প্রতিকূলতা ছাড়াও মানুষ সৃষ্ট প্রতিকূলতা বন্ধ করা গেলে রক্ষা পেতে পারে সুন্দর বন্যপ্রাণীরা। পরে বেলুন উড়িয়ে দিবসটির বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী। যেহেতু আমাদের দেশটা ওই দিক থেকে বাঘের দিক থেকেই বিখ্যাত, সেক্ষেত্রে তো উচিত যে এটা আমাদের এক ধরনের সম্পদ, সেই সম্পদটাকে রক্ষা করা। বাঘ রক্ষা হলেই বাঁচবে সুন্দরবন। আমাদের হরিণ শিকার বন্ধ করতে হবে, বাঘের খাবার যেন শর্ট না পড়ে, বাঘ শিকারটা বন্ধ করতে হবে। তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার যেগুলো আছে সেগুলা সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল বন্ধ করে দিতে হবে। কদিন আগে লঞ্চ ডুবি হলো, তখনকার আমাদের সরকারের পদক্ষেপ অনেক কম ছিল। আমরা চাই যে আমাদের সরকার আরো ভালো মতো পদক্ষেপ নেক, যে তেলগুলো অপসারণ অনেক দ্রুত হলে আমাদের সুন্দরবন রক্ষা হবে, সুন্দরবন রক্ষা হলে আমাদের বাঘ রক্ষা হবে। মানিকগঞ্জের স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবির এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2002 সালের 6 এপ্রিল পরকীয়া প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে খাবারে বিষ মিশিয়ে সাধুকে হত্যা করে তার স্ত্রী সুহেলি সুলতানা। এ ঘটনায় সাধুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে 2003 সালে পুলিশ অভিযোগ গঠন করে এটি আদালতে পাঠায়। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম ও 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ এই রায় দেয়া হয়। রায়ে মামলার অপর আসামি সোহেলের প্রেমিক সেন্টুকে খালাস দিয়েছেন আদালত। এদিকে মামলার রায়ে বাদী বিবাদী দুপক্ষই অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা বাদী পক্ষে সর্বোচ্চ শাস্তি কামনা করছিলাম উভয়ে, কিন্তু কোর্ট বিচার কার্য পরিচালনা করে সোহেলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেন্টুকে খালাস দিয়েছে। তো আমরা দেখি এই সেন্টুকে আমরা আপিল করতে পারি। ন্যায্য বিচারের আমি অবশ্যই চাই। অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেই ত্রুটি বিচ্যুতিগুলো বিজ্ঞ আদালত রিভিউ করে
ইগনোর করে তাকে সাজা দিয়েছে। আমি আমার মক্কেল অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। দেশের বাইরের খবর। নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরো অন্তত 40 জন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার পশ্চিমে পর্যটন নগরী পোখরার নিকটবর্তী কয়েকটি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার মধ্যরাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধস শুরু হয়, পরে তা আরও বাড়তে থাকে। কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, ভূমিধসে পোখরা থেকে 30 কিলোমিটার অদূরে অবস্থিত লুমলি গ্রামের প্রায় অর্ধেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে আছে। এর মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত 16টি বাড়ি। এতে অন্তত 40 জন মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। শেষ আনুষ্ঠানিকতার আগে রামেশ্বরমের একটি মাঠে জাতীয় পতাকায় মোড়ানো এপিজে আব্দুল কালামের কফিনে স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি কফিনের চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করেন। প্রধানমন্ত্রী ছাড়াও আব্দুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও সাবেক রাষ্ট্রপতিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভারতীয় লোকসভার সদস্য, 3 বাহিনীর প্রধানরা ছাড়াও এ সময় রামেশ্বরমে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। গত সোমবার মেঘালয় রাজ্যে শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। হাসপাতালে নেয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2002 সালে থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের খবর। দিনটা ভালো কাটল না স্বাগতিকদের জন্য, তবে উপভোগ্য ছিল অতিথিদের জন্য। ডেল স্টেইনের 400 উইকেটের ক্লাবে নাম লেখানোর দিনে মিরপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 246 রান। সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দিনের সবচেয়ে বড় অঘটন, পরন্ত বিকেলের আলোর মতো অন্ধকার নামলো টাইগার ব্যাটিং লাইনে। তৃতীয় সেশনের শেষ দিকে 35 রান করা সাকিবকে মর্কেল ও 1 রান করা শহীদকে স্টেইন আউট করে পুরো দিনটি নিজেদের করে নিল প্রোটিয়ারা। অবশ্য সকালের দিকেও তার ইঙ্গিত দেখেছে মিরপুর। দিনের তৃতীয় ওভারে স্টেইনের বলে একবার জীবন পান তামিম। তবে এ যাত্রায় বাঁচলেও ক্ষুধার্ত ডেল স্টেইন ঠিকই শিকার আদায় করে নিলেন ইনিংসের পঞ্চম ওভারে। 6 রান করা তামিম আবারও ব্যর্থ। সকালের টস ভাগ্যটা সৌভাগ্য হলো না মুশফিকের, আর তাতেই দ্বিতীয় প্রোটিয়া বোলার হিসেবে 400 উইকেটের আনন্দে আত্মহারায় স্টেইন গান, যা বিশ্ব ক্রিকেটের 13তম। স্টেইন গানের গোলায় যখন টাইগার ওপেনার কুপোকাত, তখনই বুক চিতিয়ে লড়লেন ইমরুল ও ছোটখাটো গড়নের মুমিনুল। প্রথম সেশনটা ভালোই কাটাচ্ছিলেন, কিন্তু আবারও শেষ দিকে ঘূর্ণিঝড় কোমেনের মতো প্রোটিয়া বোলার ডুমিনির বল আঘাত হানল কক্সবাজারের ছেলে মুমিনুলের উপর। ব্যক্তিগত 40 রানে বিদায় টেস্টের দারুণ ধারাবাহিক এই টাইগার। মুমিনুলের দেখানো পথে হাঁটলেন 30 রান করা ইমরুলও। দ্রুত 3 উইকেট হারানো টাইগারদের এবার হাল ধরেন দুই ভাইরা ভাই মুশফিক ও মাহমুদুল্লাহ। টেস্ট ক্যারিয়ারের 11 ইনিংস পর 50 তুলে নেন ফর্মে ফিরতে সংগ্রাম করা মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন 94 রান। তবে স্টেইন গতির কাছে হার মানতে হয় 35 রান করা মাহমুদুল্লাহকে। পরের টাইগার সমর্থকদের ভরসার নাম সাকিব মুশফিক জুটি, তবে তাও ওই 35 রান পর্যন্ত। তৃতীয় সেশনের শুরুতেই এলগারের বলে ধরা খেলেন 65 রান করা মুশফিক। এরপর দ্রুত বিদায় নেন লিটনও। আর শেষ দিকে টাইগাররা উইকেট হারানোর মিছিলে নামলে বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনটি হয়ে গেল চ্যালেঞ্জের। কেননা প্রশ্ন এখন, প্রথম ইনিংসটা আরো একটু বড় হবে কি? ঢাকা টেস্টে প্রথম দিনটা হতে পারত টাইগারদের, তবে ডেল স্টেইন ঝড়ে তা এলোমেলো হয়ে গেল। এখন প্রথম ইনিংস বড় করার সঙ্গে টাইগারদের জন্য চ্যালেঞ্জ, স্টেইন মর্কেলরা যা করেছে তা করতে হবে মুস্তাফিজ শহীদদের। আর তা করতে পারলে হয়তো ঢাকা টেস্ট জমজমাট হয়ে উঠবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। 2014-15 ফুটবল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3-2 গোলে হারিয়ে লিগের 2 ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের আনন্দে মাতে আফুসি শিশুরা। শিরোপা নিশ্চিত করার এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় শেখ জামাল। খেলার 33 মিনিটে মামুনুলের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমেকা। তবে ম্যাচের 39 মিনিটে জুয়েল রানার গোলে সমতায় ফেরে মোহামেডান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইসমাইল বাঙ্গুরা মোহামেডানের হয়ে আরও একটি গোল করলে 2-1 লিড নিয়ে বিরতিতে যায় সাদা কালো জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচের 55 মিনিটে ওয়েডসনের গোলে সমতায় ফেরে শেখ জামাল। খেলার 74 মিনিটে ল্যান্ডিংয়ের গোলে ম্যাচের ব্যবধান 3-2 করে হলুদ জার্সিধারীরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মাতে শেখ জামাল। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় কোমেন। দিনভর উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় হওয়া, গাছ চাপায় 3 জনের মৃত্যু। খুব দ্রুতই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বললেন প্রধানমন্ত্রী। এ নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ। শুক্রবার রাতে কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ সেই নবজাতকের কাছে ঢাকা মেডিকেলে আনা হয়েছে মা নাজমা বেগমকে। মূল আসামিরা ধরা না পড়ায় হতাশ শিশুটির বাবা। এবং প্রাকৃতিক বিপর্যয় সহ মানব সৃষ্ট প্রতিকূল পরিবেশের কারণেই কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবিতে রাজধানীতে র্যালি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.net। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।